স্থানীয় সরকার সংস্কার কমিশনের বেশিরভাগ সুপারিশে একমত বিশ্লেষকরা। চেয়ারম্যান ও মেয়র পদে সরাসরি ভোট বাতিলের প্রস্তাবে আপত্তি। যখন আপনারা এই মেম্বারের মধ্যে থেকে একজন চেয়ারম্যান হবে তখন হচ্ছে ওই কেনা বেচার একটা ব্যাপার তখন দাঁড়াবে। সাধারণ শুধুমাত্র মেম্বার হতে চান তাদের মানে অংশগ্রহণ করার বা তাদের জিতে আসার তাদের সুযোগ অনেকখানি কমে আসবে। মৌখিক পরীক্ষা 100 নম্বরে নেওয়া সহ চাকরি প্রত্যাশীদের নানা দাবির সাথে একমত পিএসসি চেয়ারম্যান। জানালেন সুযোগ নেই 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানো। হঠাৎ করে যদি 100 নম্বরের ভাইবা নেওয়া হয় তাহলে হয়তোবা মামলার একটা সুযোগ তৈরি হয়। যেহেতু আমরা অ্যাডভার্টাইজমেন্ট করছি, এই কমিশন করছে 47 থেকে সেটা চালু করার কথা সরকার ভেবেছে। কুয়েটের প্রতি সংহতি জানিয়ে আজ সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ডাক। দুপুর 12টার মধ্যে ভিসির পদত্যাগে আলটিমেটাম। নোয়াখালীর সুবর্ণচরে ভূগর্ভস্থ পানির চরম সংকট, মিলছে না সুপেয় পানি। আবাদ নিয়ে বিপাকে কৃষক। খাল, পুকুর ও দিঘি খননের পরামর্শ। হানি উড়ে না, দিঘি তো হানি থাকে না, হুয়ার করতে পারি না, গাছ ধুতেই না। আমরা অন্য এলাকার যে পানি আনতেছে সরকার আছে, এরা কি এটা দেখে না? এটা আগে যেটা জানা না এই দেশে যে পানির সংকট। কৃষকের স্বস্তি এনে দিতে পারে ন্যানো ইউরিয়া সার প্রযুক্তি। সামান্য প্রয়োগেই মিলবে কাঙ্ক্ষিত ফলন, কমবে উৎপাদন ব্যয় ও আমদানি নির্ভরতা। যাতায়াতে ভোগান্তি কমাতে দ্রুত ফেরি চালুর দাবি কুতুবদিয়া দ্বীপবাসীর। পণ্য আনা নেওয়ার ক্ষেত্রেও কমবে খরচ। ছোট ছোট যারা লবণ ব্যবসায়ী তারা লবণ ট্রাকে করে লবণ নিতে পারবে, লেবার খরচটা কম যাবে, তারপর আমাদের সুবিধাটা বেশি হবে। মানুষের যাওয়া আসার জন্য এখানে ফেরি সার্ভিস এখন এটা বর্তমানের সময়ের দাবি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলার পর জোরদার নিরাপত্তার রাতভর তল্লাশি। 26 নিহতের তালিকায় নৌবাহিনী ও গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। স্থানীয় সরকার সংস্কার কমিশনের বেশিরভাগ সুপারিশকে সাধুবাদ জানালেও বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেন বিশ্লেষকরা। বলেন, এর আগেও সংসদ সদস্যদের বাধায় শক্তিশালী করা যায়নি তৃণমূলের সরকার, তাই সংস্কারের পর স্থানীয় সরকারের ভোটের পক্ষে মত তাদের। তবে চেয়ারম্যান পদে সরাসরি ভোট না থাকা এবং একসাথে 5 পরিষদে ভোট আয়োজন নিয়ে দ্বিমত আছে কারো কারো। তৃণমূলের সরকারে ভোটের উত্তেজনা বেশি ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনে। তবে সব স্থানীয় সরকারের কর্মপরিধির সীমাবদ্ধতা নিয়ে অভিযোগ অনেক। ফলে বিভিন্ন মহল থেকে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করার তাগিদ দেয়া হলেও তা কাজে আসেনি। 2007 সালে এমন উদ্যোগ নেওয়া হলেও পরে তার বাস্তবায়ন হয়নি। এমপিদের কারণে কিন্তু এরা শক্তিশালী হতে পারে না, কারণ এমপি চান না কোনোভাবে এরা শক্তিশালী হোক, এবং যেই কারণে তারা সবসময় হচ্ছে মানে লোকাল গভর্নমেন্টের যে কোনো কিছু তারা হচ্ছে এক ধরনের একটা কন্ট্রোল তারা রাখতে চান। খুব ভালো প্রস্তাবগুলো আছে, অনেকগুলো ভালো প্রস্তাব, কিন্তু এটার বাস্তবায়ন নিয়ে আমার আসলে একটু আছে। অন্তর্বর্তী সরকার গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশ ভোট হবে কেবল মেম্বার বা কাউন্সিলর পদে। নির্বাচিতদের মধ্য থেকে চেয়ারম্যান বা মেয়র নির্ধারিত হবেন। তবে বিদ্যমান পরিস্থিতিতে কালো টাকার দৌরাত্ম্য আরও বাড়বে বলে মনে করেন কেউ কেউ। যখন আপনারা এই মেম্বারের মধ্যে থেকে একজন চেয়ারম্যান হবে তখন হচ্ছে আপনার এই যে প্রার্থী বা যারা ইলেক্টেড মেম্বার কেনা বেচার একটা ব্যাপার তখন দাঁড়াবে, এবং ফলে সাধারণ মানুষ যারা শুধুমাত্র মেম্বার হতে চান তাদের অংশগ্রহণ করার বা তাদের জিতে আসার তাদের সুযোগটা অনেকখানি কমে আসবে। যদি কয়েকজন মেম্বার একমত হয় যে আমরা এই মেয়রকে রাখবো না, একে বসাই দেব, তাহলে সেটাও তারা একজোট হয়ে করতে পারবে না। একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা একটা থেকেই যায়। বলছে যে সরকারি চাকরিজীবীরাও পরিষদে অস্থায়ী মেম্বার হতে পারবে, এটা আমার মনে হয় খুব ডিজাস্টার হয়ে যাবে। ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা ও সিটির আলাদা আলাদা আইনের বিপক্ষে সংস্কার কমিশন, বরং নির্দিষ্ট আইনের অধীনে একসাথে নির্বাচনের সুপারিশ তাদের।
এতে খরচ 2/3 কমবে বলে মনে করে কমিশন। আইনি কিছু সমস্যা থাকতে পারে যদি কোনো এই আইনটার বিরুদ্ধে কেউ যদি রিড করে এবং সেই আইনটা যদি তখন যদি অকার্যকর হয় তাহলে কিন্তু 5টা লেভেলে অকার্যকর হয়ে পড়বে। নির্বাচন কমিশন একসঙ্গে 5টা লেভেলে এই লোকাল গভর্নমেন্ট ইলেকশন করতে তার সেই সামর্থ্যটুকু আছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। পারবে না আমি তা বলবো না, পারবে, কিন্তু তার আগে তাদের ওইভাবে নিজেদের ট্রেনিং দিয়ে ওইভাবে সক্ষমতাটা বৃদ্ধি করে নিতে হবে। একটা সাধারণ ইলেকশনে ধরেন 20 থেকে 25 লক্ষ সরাসরি নির্বাচন কমিশনের অধীনে থেকে কাজ করে। স্থানীয় সরকার সংস্কার কমিশন ভোটের আগেই সুপারিশ বাস্তবায়নের পক্ষে, এতে একমত বিশ্লেষকরাও। তবে দিন শেষে আইন প্রণয়ন ও পরিবর্তন যেহেতু সংসদের বিষয়, তাই এর ভবিষ্যৎ নির্ভর করছে সংসদ সদস্যদের সদিচ্ছার উপর। আমাদের প্রত্যেকটা একটা ছোট ছোট ইউনিট যদি আমরা চিন্তা করি, এখানে যদি আর্থিক স্বাধীনতা থাকে, আর্থিক বরাদ্দগুলো বেশি থাকে, অথবা ছোট ছোট এলাকাগুলো আস্তে আস্তে উন্নয়ন হওয়ারই কথা। তৃণমূলের সেবা বৃদ্ধি স্থায়ী রূপ দিতে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি আদায়ের উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। প্রার্থীদের সাথে মুখোমুখি অনুষ্ঠান করতে হবে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বিসিএস এর মৌখিক পরীক্ষার নম্বর আগের মতো 100তে নেওয়া হবে, কিন্তু 8ই মে থেকে শুরু হতে যাওয়া 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। যমুনা টেলিভিশনের সাথে চাকরি প্রত্যাশীদের দাবি দেওয়া সম্পর্কিত আলাপে একথাই জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনেম। তিনি বলেছেন, পিএসসির সংস্কারের বিষয়ে আন্দোলনকারীদের বিভিন্ন দাবির ব্যাপারে তিনি একমত, তবে বিধি পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময় দিতে হবে। আলামিন হক অহনের রিপোর্টে বিস্তারিত। উচ্চশিক্ষা শেষে চাকরির পেছনে ছুটছেন এই যুবকরা। পছন্দের শীর্ষে বিসিএস, কিন্তু লিখিত পরীক্ষায় প্রথম সারিতে স্থান পেলেও মৌখিক পরীক্ষায় রাজনৈতিক বিবেচনা ভাবায় তাদের। একটা আপুর দেখলাম 500 পাস পেয়ে সে ট্যাক্স ক্যাডার হয়ে গেছে, আবার আরেকটা আপুর দেখলাম 549 নাম্বার পেয়েও সে কিন্তু কোনো ক্যাডার পায় নাই। নিজেদের মতদর্শের লোক ঢোকানোর জন্য হয়তোবা এখানে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে ভাইবা মার্কটা। সকলেরই দাবি যে ভাইবাতে মার্কসটাকে কমে 50-এর নিচে আনা। আগামী 8 মে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা, একই সময়ে হচ্ছে 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষাও। তাই 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবি তাদের। তবে পিএসসি বলছে, যারা 46তম বিসিএস এর লিখিত পরীক্ষায় বসবে তাদের পূর্বের বিএসসির মৌখিক পরীক্ষা 16 জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে, তাই পরীক্ষা পেছানোর দাবি অযৌক্তিক। আমরা বিজিপ্রেস বাদে এমন একটা জায়গায় ছাপাতে চাচ্ছি যেখানে ছাপালে আমরা মনে করি যে আমরা সন্তুষ্ট থাকব। আমরা এমন জায়গায় ছাপাতে যাচ্ছি যেখানে নিশ্চিত নিরাপত্তা প্রদান করবে প্রশ্নপত্রের ছাপার ব্যাপারে। ওই প্রেসটা একটা সার্টেন টাইমের পরে আমাদের কাছে অ্যাভেলেবল হবে না। পিএসসি নিজেও মনে করে মৌখিক পরীক্ষার 200 নম্বর পরীক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করতে পারে, তাই 47তম বিসিএস থেকেই মৌখিক পরীক্ষা হবে 100 নম্বরে। যেহেতু অ্যাডভার্টাইজমেন্টের সময় 200 নম্বর ছিল এবং হঠাৎ করে যদি 100 নম্বরের ভাইবা নেওয়া হয় তাহলে হয়তোবা মামলার একটা সুযোগ তৈরি হয়, লিটিগেশন হতে পারে। সেই বিবেচনায় হয়তোবা সরকার ভেবেছে যে 47, যেহেতু আমরা অ্যাডভার্টাইজমেন্ট করছি, এই কমিশন করছে, 47 থেকে সেটা চালু করার কথা সরকার ভেবেছে। এছাড়াও পরীক্ষার নম্বর উন্মুক্ত করে দিতে চায় কমিশন। সমস্ত পরীক্ষার ফলাফল আমরা প্রার্থীদেরকে জানিয়ে দেব। এটা বিধি পরিবর্তন না করে করা সম্ভব না। সুতরাং আমরা বিধি পরিবর্তনের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা এখন নিচ্ছি। চেয়ারম্যান জানান, পিএসসিকে সংস্কার করতে প্রতি বছর একটি বিসিএস কার্যক্রম শেষ করা, পুলিশি ভেরিফিকেশন, স্বচ্ছতা আনা সহ নানান কাজ করা হচ্ছে, যা চাকরি প্রত্যাশীদের চাওয়ার সাথে মিলে যায় বলে মনে করেন পিএসসি চেয়ারম্যান। ন্যায্যতা বজায় রেখে, নিরপেক্ষতা বজায় রেখে আমার মনে হয় যে আমাদের এই নিয়োগ কার্যক্রম ভাইবা চালমান আছে। অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনেম বলেন, চাকরি প্রত্যাশীদের চাওয়া পাওয়ার মেলবন্ধনে সামনের দিকে এগুতে চায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। চাকরি প্রত্যাশীরা মনে করেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে হতে হবে বৈষম্যহীন, মেধাভিত্তিক, ন্যায়ভিত্তিক ও বেকার বান্ধব। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও মনে করে একই কথা। তাহলে বাধা কোথায়? এখন দেখা যাক কতটা প্রত্যাশা পূরণ করতে পারে কমিশন। আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের 691 সুপারিশের মধ্যে 73টিতে আপত্তি বিএনপির,
5 শতাধিক প্রস্তাবে আছে সমর্থন। এছাড়া বাকি প্রস্তাবগুলোয় নিজেদের মতামত দিয়েছে দলটি। ঐকমত্য কমিশনের সাথে 3 দিনের বৈঠক শেষে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, মে মাসের মাঝামাঝি আরেক দফায় শুরু হবে রাজনৈতিক দলের সাথে বৈঠক। তৃতীয় দিনের মতো ঐক্যমত্য কমিশনে বিএনপির প্রতিনিধি দল 5 সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে 2 দফার যুক্তি তর্ক শেষে মঙ্গলবার উভয় পক্ষের চেষ্টা ছিল ঐক্যমতে পৌঁছানোর। স্পিডশিট বাদ দিয়ে তাই আলোচনা হয় সংস্কার সংক্রান্ত নানা সুপারিশ আর বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। দিনভর বৈঠকে 5 সংস্কার কমিশনের 691 প্রস্তাবের 73টি নিয়ে আপত্তি জানায় বিএনপি, সমর্থন দেয় 5 শতাধিক সুপারিশে। এছাড়া কিছু বিষয়ে দলীয় মতামত ও নতুন করে প্রস্তাব দেয় বিএনপি। সবচেয়ে বেশি আপত্তি আসে সংবিধান সংশোধন সংক্রান্ত সুপারিশ নিয়ে। দেশের নাম পরিবর্তন, ধর্মনিরপেক্ষতা, বহুত্ববাদ, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, সংসদের মেয়াদ 4 বছর করার বিরুদ্ধে অনড় দলটি। ওখানে ধর্মনিরপেক্ষতা আছে, এটার বিরুদ্ধে আমরা নতুন করে যে বহুত্ববাদ প্রস্তাব করা হয়েছে সেটার বিরুদ্ধে আমরা সেই আর্টিকেলগুলো রিপ্লেস করা হোক, এটার সাথে একমত। কিন্তু কি দিয়ে রিপ্লেস করা হবে সেটা বলেছি যে পঞ্চম সংশোধনীতে গৃহীত, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্ববর্তী অবস্থার যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আছে ওগুলো রিপ্লেস করা হোক। তো ওনারা মোটামুটি রাজি হয়েছেন, তবে ওনারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। এছাড়া আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ 3 বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতির নিয়োগ চায় বিএনপি। অসাংবিধানিক ও আইনসিদ্ধ নয় এমন সিদ্ধান্ত না নিতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র মোস্ট যেন চিফ জাস্টিস হন। তা আমাদের প্রস্তাব হয়েছে যে রাষ্ট্রের মধ্যে কিছু অসঙ্গতি আগে দেখা গিয়েছে, সর্বক্ষেত্রে যদি আমরা ফিক্স করে দিই, কোনো অপশন যদি না থাকে ভবিষ্যতে, যেহেতু আমরা জুডিশিয়ারির ফুল ইন্ডিপেন্ডেন্সটা এনশিওর করতে চাই, সেই ক্ষেত্রে সিনিয়র মোস্ট অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মধ্যে কমসে কম 2 থেকে 3 জন যেন এই অপশনের মধ্যে থাকে। এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের সাথে সুপারিশ নিয়ে আলোচনা করেছে 15টি দল। মে মাসের মাঝামাঝিতে রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করার কথা জানান কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ। অনেক রাজনৈতিক দলের সাথে আলোচনা আমরা অনেক জায়গায় ঐকমত্যের জায়গায় বা সামঞ্জস্যের ক্ষেত্রে আসছি, কোথাও কোথাও ভিন্ন মত আছে, সেটাই স্বাভাবিক, এবং এতে বিএনপিও ভিন্ন নয়। প্রাথমিক পর্যায়ের আলোচনা এখন অব্যাহত আছে। এগুলোর ভিত্তিতে আমরা আশা করছি দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনায় মে মাসের মাঝামাঝি সময় থেকে অগ্রসর হতে পারবো। সেই আলোচনা শেষে তৈরি করা হবে জুলাই চার্টার। সর্বদলীয় বৈঠকে সেখানেই স্বাক্ষর করার কথা কমিশনের মতামত দেওয়া রাজনৈতিক দলগুলোর। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আর্থনা সামিটে আগামীর পৃথিবীকে বদলে দিতে সামাজিক ব্যবসা এবং আর্থিক অন্তর্ভুক্তির মডেল উপস্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত সামিটে বৈশ্বিক সংকট, জলবায়ু পরিবর্তন ও তরুণদের ভূমিকা নিয়েও কথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। মধ্যপ্রাচ্যের বুকে জলবায়ু ও সামাজিক ন্যায় বিচার নিয়ে বিশ্বের অন্যতম বড় প্ল্যাটফর্ম আর্থনা সামিট। আর সেই মঞ্চে বক্তৃতা দিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সামিটে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে একটি ঐতিহাসিক যুব নেতৃত্বাধীন গণজাগরণ ঘটে। বৈষম্যের বিরুদ্ধে শুরু হওয়া প্রতিবাদ পরিণত হয় ন্যায় বিচার, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জাতীয় আন্দোলনে। আজকের বাংলাদেশের তরুণরাই সমাজের ইতিবাচক পরিবর্তনের মূল চালক। As an individual, as a human being, we have enormous capacity to go as big as we want. But system comes in, puts you in the pot. অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়তে মানবতার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন দারিদ্র্য গরিবরা সৃষ্টি করেনি, এটি একটি ত্রুটিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থার ফল। সামাজিক ব্যবসা ও আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে এই ফাঁদ থেকে বের হওয়া সম্ভব। এ সময় রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তাদের প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। You get priority in getting the contract. We're not demanding anybody anything. Simply says if you have a social business, you get priority. প্রধান উপদেষ্টা বৈঠক করেন কাতারের আমিরের মা শেখ মোজা বিনতে নাসেরের সাথে। এছাড়া বৈঠক হয় কাতার ফর ফান্ড ডেভেলপমেন্টের চেয়ারপারসন শেখ থানি বিন হামাদ বিন খলিফা আল থানির সাথে। এদিকে কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী
সাদ বিন শেরেদা আল কাবির সাথেও বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান। কাতারে আর্থনা সামিট চলাকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের জানান, বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নেবে কাতার। বলেন, আগামী 2 মাসের মধ্যে সেনা সদস্য পাঠানো সম্ভব। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নেবে। এটা পার্মানেন্টলি প্রতি 3 বছর পর পর এই যে একটা ব্যাচ আসবে 3 বছর, তারপরে আবার এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরো বেড়ে 1600 বা আরো বেশি করা যায়। শফিকুল আলম আরও জানান, বিগত সরকার কাতারের পাওনা শোধ করেনি, তবে বর্তমান সরকার কাতারের কাছে দেনা থাকা $37 মিলিয়ন পরিশোধ করবে। কয়েকশো মিলিয়ন ডলার কাতারের দেনা তারা দেননি। আমাদের গভর্নমেন্ট এসে পুরো টাকাটা দেওয়ার আমরা মুভ নিয়েছি। এখন বোধহয় $37 মিলিয়ন আছে। কালকে বা এই সপ্তাহের মধ্যে পুরো টাকাটা পে অফ করা হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ। পরিবর্তিত বাংলাদেশে গত 8 মাসে অর্থনীতি, আইন, বিচার সহ সবকিছু ঠিক করার চেষ্টা চলছে। এজন্য সংস্কার কমিশন গঠনের মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে বিভিন্ন পলিসি। সেসব বাস্তবায়ন এবং সব প্রক্রিয়া শেষ করেই নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার কাতারের দোহায় এক ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে ডক্টর ইউনূস বলেন, অর্থনৈতিক দিক বিবেচনায় বাংলাদেশে উন্নতি করার অনেক খাত রয়েছে। অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি দুর্বৃত্তায়ন দূর করার প্রত্যয় জানান তিনি। ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান। বলেন, সেক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করবে সরকার। You don't have to bring people from Bangladesh to work for your factory in some other country. You build the factory where people are, and you provide all the support to make that happen. So that's our efforts right now. We want to build that economy and clean up the whole system, and that's where we are. And we need your attention just to look at examine what this is all about. Varieties of things can happen. আজ সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের আহ্বান জানিয়েছেন কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানানো সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে কুয়েট মাচাতে শাহবাগ ব্লকেট থেকে এই কর্মসূচির ঘোষণা আসে। কুয়েট শিক্ষার্থীদের সাথে মিল রেখে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতীকী অনশন পালনের আহ্বান জানান শিক্ষার্থীরা। কুয়েট ভিসিকে পদত্যাগের জন্য দুপুর 12টা পর্যন্ত সময় বেঁধে দেন তারা। আর কেন্দ্রীয় কমিটির কার্যক্রম হিসেবে বিকেল 3টায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেওয়া হয়। এর আগে রাত 10টায় টিএসসি থেকে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন তারা। কুয়েট উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে দেন স্লোগান। কর্মসূচি ঘোষণা করে রাত 12টার কিছু পরে শাহবাগ সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। গেল 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলার পর থেকে অচলাবস্থা বিরাজ করছে। একমাত্র দফা, এক দাবি, কুয়েট ভিসি মাসুদকে পদত্যাগ করতে হবে। ক্লাস বর্জন, প্রতিটি অনশনে অবস্থান কর্মসূচি এবং সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং আমাদের ঢাকা সেন্ট্রাল কর্মসূচি রাজু ভাস্কর্যের পাদদেশে বিকাল 3 ঘটিকায় অনুষ্ঠিত হবে। দর্শক, এ বিষয়ে আরো জানবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাই আমার সহকর্মী লামিয়া তিথি সেখানে রয়েছেন, সেখানকার খবর রাখছেন। তিথি, সারা দেশে একযোগে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা জানাবেন। শিক্ষার্থীরা কি ক্লাস বর্জনের যে আহ্বান জানিয়েছে সেটি কি পালন করছে কিনা এবং ক্লাস হচ্ছে কিনা, কি দেখছেন সেখানে? ইশরাতা, যেমনটি জানেন যে গতকাল কিন্তু কুয়েট বিশ্ববিদ্যালয়ের যেই ভিসি পদত্যাগের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা প্রতীকী অনশন শুরু করেছে এবং একসাথে কিন্তু ক্লাস বয়কট করার ঘোষণাও দিয়েছেন। কিন্তু সকালে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে দেখেছি যে 8টার সময় যে ম্যানেজমেন্টের ক্লাস ছিল ম্যানেজমেন্ট বিভাগের, সেই বিভাগের কিন্তু ক্লাস চলছে। ইতিমধ্যে কয়েকজন শিক্ষার্থীর সাথেও আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদের জানিয়েছেন তারা কিন্তু এই ক্লাস
বর্জনের বিষয়ে কিছু জানান না। এছাড়া কিন্তু আইআর বিভাগ এবং বিজনেস স্টাডিজের ফাইনাল বর্ষের পরীক্ষাও চলছে, সেগুলোও কিন্তু এখন চলছে। যদিও একটু জানিয়ে রাখতে চাই যে এই যে পরীক্ষাগুলো রয়েছে, পরীক্ষাগুলো কিন্তু তারা এই বর্জনের ডাক দেয়নি, শুধুমাত্র ক্লাস এবং ক্লাস বর্জনের ডাক দিয়েছিল। কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে দেখা গেছে যে শিক্ষার্থীরা তাদের ক্লাসে যোগদান করছেন এবং ক্লাস রীতিমতো সময়ে চলছে। যেমন 8টার দিকে শুরু হয়েছে ম্যানেজমেন্ট বিভাগের ক্লাস এবং 10টার দিক থেকে আইআর বিভাগ এবং বিজনেসের পরীক্ষা শুরু হবে। যদি একটু জানিয়ে রাখতে চাই যে সারা রাত কিন্তু খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতেই কিন্তু শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ আশেপাশের কলেজের শিক্ষার্থীরা। তারা কিন্তু রাতে জানিয়েছিলেন যে ভোগান্তি সড়কে যেন ভোগান্তি না হয় এবং যান চলাচল যেন বন্ধ না হয়ে যায়, সেজন্য কিন্তু তারা এই রাতেই অনশনে বসেছিলেন। এছাড়া কিন্তু তারা আজকে যেই কর্মসূচি জানিয়েছিলেন, কালকে রাতেই কিন্তু তারা আমাদের জানিয়েছেন যে আজকে বিকেল 3টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু বিক্ষোভ মিছিল করবেন। বিক্ষোভ মিছিল ছাড়াও কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল ছাড়াও কিন্তু তারা এই যে সারা দেশের ক্লাস এবং পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা কিন্তু বর্জনের ঘোষণা দিয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখনো কিছু কিছু বিভাগে আমরা ক্লাস বর্জনের কোনো দেখা পাইনি, ক্লাস কিন্তু চলমান রয়েছে। ধন্যবাদ আপনাকে তিথি। নোয়াখালীর সুবর্ণচরে দেখা দিয়েছে ভূগর্ভস্থ পানির সংকট, ফলে চাষাবাদ নিয়ে বিপাকে এই অঞ্চলের কৃষক, মিলছে না সুপেয় খাবার পানীয়। কৃষি বিভাগের পরামর্শ, পানি সাশ্রয়ী ফসলের আবাদ বাড়াতে হবে। খরতাপে চৌচির প্রান্তর, পানি শূন্য পুকুর জলাশয়, শত চেষ্টায়ও কাঙ্ক্ষিত পানি মিলছে না টিউবওয়েলগুলোতে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সেচ পাম্পের অনুমতি আছে 245টির, বিপরীতে 3000-এর বেশি পাম্প বসানো হয়েছে গোটা উপজেলায়। নির্বিচারে ভূগর্ভস্থ পানি তুলে নেয়ায় স্তর নিচে নেমে যাচ্ছে। সবাইকে বাড়ি থেকে খালি কলস নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বাসাবাড়ির পাম্পগুলো সর্বোচ্চ 300 ফুট গভীর, তাতে এখন মিলছে না সুপেয় পানি। পিপাসা মেটাতে বেসরকারি উদ্যোগে প্রতিদিন সরবরাহ করা হচ্ছে 12,000 লিটার পানি। এলাকাতে আমাদের ডিগিতে কল নাই, আমরা অন্য এলাকাতে যা পানি আনতেছি। নাগরিকরা একদিন পর একদিন আসি আমাদেরকে পানি দিতে চাইতেছি, যে বিভিন্ন সংস্থা আছে যেমন সরকার আছে, এরা কি এটা দেখে না, এটা কি যেটা জানে না এই দেশে যে পানির সংকট, মানুষের তো অশান্তি বিরাজ করতেছে। চাষাবাদের জন্য সেচ পাম্প বা গভীর নলকূপগুলো প্রায় 1,500 ফুট গভীর থেকে পানি তুলছে। কৃষক বলছে আগের মতো জল মিলছে না চরে, ফলে বদলে যাচ্ছে আবাদ চক্র। আঙ্গ কল হানি উড়ে না, ডিগি তো হানি থাকে না, হুয়ার করতে পারি না, গাছ দুতেই না। টিউব অয়েলে পাতাল থেকে আমাদের এখানে দ্রুত ব্যাগে পানিগুলো টেনে নিয়ে যায়, যেই কারণে আমাদের টিউব অয়েলগুলোতে পানি উঠে না। পরিবেশবাদী ও সমাজকর্মীরা বলছেন মেঘনা খাল পুনর্খনন, স্লুইস গেট নির্মাণ, পুকুর দিঘি খনন করে ভূপরিভাগে পানি সংরক্ষণ করতে পারলে চাপ কমবে ভূগর্ভস্থ পানির উপর। বালির একটি স্তর রয়েছে এখানে, সুপ্রিয় পানির যে স্তর থাকে সেই স্তরটি আসলে ভেঙে যাওয়ার ফলে সুপ্রিয় পানি লেয়ার অনেকটা নিচে নেমে যাচ্ছে। নদীগুলো আছে, উপশাখাগুলো আছে এবং সুবর্ণচরের মধ্যে বেশ কিছু খাল আছে, এগুলোকে যদি পুনর্খনন করা হয় তাহলে আমাদের এখানে যে পানির যে বিশুদ্ধ পানির যে ঘাটতি, ভূগর্ভস্থ পানি যে উত্তোলন করা লাগতেছে, এটাকে বাদ দিয়ে ওই বৃষ্টির পানি দিয়ে কিন্তু আমরা আমাদের ফসলগুলা এখানে আমরা করতে পারবো। অনুমোদনহীন সেচ যন্ত্র বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ধান চাষ থেকে সরে এসে এই এলাকার উপযোগী অন্য কোনো কম পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে অন্য কোনো ফসল উৎপাদন করা যায় কিনা এই ব্যাপারেও আমরা কাজ করে যাব। অনুমোদনবিহীন সেচ যন্ত্রগুলো আগামী মৌসুমে চালুর পূর্বে অবশ্যই আমরা এটা মনিটরিং করব। চলতি মৌসুমে সুবর্ণচরে বোরো আবাদে 77,435 কোটি কিউসেক পানি ব্যবহার হচ্ছে, যার 95% আসছে ভূগর্ভ থেকে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কৃষকের স্বস্তি এনে দিতে পারে ন্যানো ইউরিয়া প্রযুক্তি, সামান্য সার প্রয়োগেই মিলবে কাঙ্ক্ষিত ফসল। উৎপাদন ব্যয়ের সঙ্গে কমে আসবে সরকারের সার আমদানি নির্ভরতাও। গবেষণার সফলতার পর শুরু হয়েছে নতুন এই প্রযুক্তির সফল প্রয়োগ। সরকারের নীতি সহায়তা মিললে বাড়বে ব্যবহার, এতে খুলে যেতে পারে সম্ভাবনার দ্বার।
বগুড়া থেকে ফিরে রিমন রহমানের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন জিয়াদ ইসলাম। বাতাসে দুলছে ধানের সোনালি শীষ, ফসল ভালো হয় কৃষকের মুখেও ফুটেছে হাসি। ধান উৎপাদনে কৃষি জমিতে বছরে ব্যবহার হয় প্রায় 30 লাখ টন ইউরিয়া সার। আমদানির ক্ষেত্রে অর্থের যোগান নিয়ে দুশ্চিন্তায় থাকে সরকার। খারাপ বীজ লিয়ে যায় কি করবো, লিয়ে যেমন ধান হবে, ধান মরে যাবে, ইটা হবে, উঠে হবে না। আর এই বীজটা আমরা পাচ্ছি খুব ভালো, ফলন ভালো হয়, সব দিন ভালো হয়, আমাদের বেশ খুব সুন্দরভাবে আমরা ফলনটা পাই। মাত্রাতিরিক্ত সার ব্যবহারে ক্ষতি হচ্ছে কৃষি জমি। ইউরিয়া সারের ব্যবহার কমিয়ে আনতে উদ্ভাবন হয়েছে ন্যানো প্রযুক্তি। এক বস্তায় ইউরিয়ার বিকল্প হিসেবে একটা 500 ml এর ইউরিয়া লিকুইড তৈরি করেছি, যেটা কিনা ইফিসিয়েন্সি বাড়বে প্রায় 90% এবং উৎপাদন বাড়বে 8 থেকে 14% পর্যন্ত। এবং এটা 7 বছর ধরে পরীক্ষিত গবেষণা। এবং আমরা দেখতে পেয়েছি যে সামান্য একটু লিকুইড ন্যানো ইউরিয়া যদি আমরা স্প্রে করে দিই, আমার ইউরিয়া কনসামশন 66% কমিয়ে দেবে। 1/3 ইউরিয়া দিয়ে আমি কভার করতে পারবো। এক বস্তায় ইউরিয়ার দাম গভর্নমেন্ট 90 থেকে 96 টাকা কেজি দরে ইম্পোর্ট করে, সেই হিসাবে দাম হয় প্রায় 4200 টাকা 1 বিঘা জমি চাষ করতে। আমাদের খরচ হবে 230 টাকা। এরই মধ্যে নানা ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ন্যানো উদ্ভাবন। দীর্ঘ 7 বছর ধরে আমেরিকার বহু গবেষণা প্রতিষ্ঠানে পেপার পাবলিকেশন করছি এটার ইম্প্যাক্ট হিসেবে, এবং এটা অ্যাপ্রুভড। শুধু তাই নয়, আমি রিসেন্টলি আমেরিকাতে বোস্টনে কুলা বায়ো, অনেক অন্যতম ন্যানোবায়োটেকনোলজি একটা ফার্টিলাইজার কোম্পানি, আর মিনেসোটাতে টেট্রা ম্যাক্স, এই কোম্পানি দুটোতে গবেষণালব্ধ প্রোডাক্ট নিয়ে গেছে এবং তারা সার্টিফাইড করেছে এবং তারা খুবই ইন্টারেস্টেড। বগুড়ার শেরপুরে পরীক্ষামূলক ন্যানো ফার্টিলাইজার ব্যবহার শুরু করেছে স্থানীয় একটি প্রতিষ্ঠান। ধানের ফলনও হয়েছে আশানুরূপ। কৃষিতে ইনোভেশন এবং প্রযুক্তির ব্যবহার আমরা নিশ্চিত করতে চাই। আমাদের দেশে সরকারের পক্ষ থেকে যেটা সমস্যা, এখনও স্ট্র্যাটেজিক লেভেলে এখনও এটার আইন ওইভাবে পাস হয় নাই, ড্রাফট পর্যায়ে আছে। তো আমরা এটা আপস্কেলিং করার জন্য ইন্ডাস্ট্রিয়াল সেট আপে যেতে চাই। ন্যানো পেস্টিসাইড যদি বাজারে বাংলাদেশে লঞ্চ করা যায়, তাহলে সেফ পেস্টিসাইড ইউজটাকে নিশ্চিত করা যাবে। ন্যানো প্রযুক্তির ব্যবহার অনুমোদন দিলে 10,000 টনে নামিয়ে আনা সম্ভব ইউরিয়া সারের ব্যবহার। ডলার না, আমরা টাকায় কেনাকাটা করতে পারলাম। এখানে ম্যানুফ্যাকচারিং কস্ট আমাদের দেশেই হচ্ছে, যার কারণে কৃষকরা একটু কম দামে পাবে। আলটিমেটলি কিন্তু পুরা জাতিরই আমার মনে হয় যে এটা লাভ হচ্ছে। কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহারে বাড়ছে স্থানীয় বিনিয়োগ। এক্ষেত্রে বীজ সংরক্ষণ, প্যাকেজিং, কীটনাশক উৎপাদনে লেগেছে প্রযুক্তির ছোঁয়া। নগরায়নের কারণে দিন দিন কমছে ফসলি জমির পরিমাণ, ঝুঁকির মুখে পড়ছে খাদ্য উৎপাদন। এই উৎপাদনের যে সংকট রয়েছে তা সুরাহায় দরকার ভালো বীজ এবং প্রযুক্তির ব্যবহার। রিমন রহমান, যমুনা নিউজ, বগুড়া। দেশের কৃষি খাতে নীরব বিপ্লব ঘটিয়ে চলছে এসিআই মোটরসের হারভেস্টিং এক্সপ্রেস প্রজেক্ট। প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন স্থানে কৃষকদের সেবা দিয়ে যাচ্ছে ইয়ানমারের 100টি হারভেস্টার মেশিন। এতে যন্ত্র না কিনেই ব্যবহার করতে পারছেন চাষিরা। কয়েকদিনের কাজ শেষ করতে পারছেন কয়েক ঘন্টায়, যার কারণে একদিকে কমেছে খরচ, সেই সাথে বেড়েছে মুনাফাও। নীল আকাশে সাদা মেঘের ক্যানভাস, নিচে সবুজ গাছে খেলা করছে সোনালী ধান। ছবির চেয়ে সুন্দর এই দৃশ্য দেখতে হলে যেতে হবে সুনামগঞ্জের হাওড় অঞ্চলে। আবহাওয়া অনুকূলে থাকায় জেলার 137টি হাওরে এবার বোরোর বাম্পার ফলন হয়েছে। পরিশ্রমের পর সোনালী ফসল দেখে যখন মুখে হাসি ফোটার কথা, তখনই কৃষকের দুশ্চিন্তা বাড়িয়ে দেয় ভারী বৃষ্টিপাতে বন্যার আশঙ্কায় প্রশাসনের দ্রুত ধান কাটার নির্দেশ। ঠিক সে সময় এগিয়ে আসে এসিআই মোটরসের হারভেস্টিং এক্সপ্রেস প্রজেক্ট। এখন যন্ত্রের মাধ্যমে স্বল্প সময়ে অল্প খরচে কাটা হচ্ছে শত শত বিঘা জমির ধান। ধান পাকি গেছে, বৈশাখ মাসে মাইছে শিলাই বৃষ্টি হয়েছে, ঈদ তাড়াতাড়ি করে আমরা ধান কাটি লাগছি, 80% ধান পাচ্ছি। বন্যার আগে আমরা ধান নিতেছি, এখন ধান কাটিয়ে নিতেছি, অনেক ভালো হইতেছে। দেখার অন্য মেশিন আসতেছে, ধান কাটার মেশিন অনেক তাড়াতাড়ি বন্যার আগে নিতেছি ধান কাটিয়ে বছর। অন্য বছর তো অনেক ভালো হইতেছে। বোরো ধানের মৌসুমে কৃষকের মাঝে হারভেস্টার মেশিনের চাহিদা থাকে অন্যান্য সময়ের চেয়ে বেশি। তবে সরকারি ভর্তুকি না থাকায় বেশ বিপাকেই পড়েছিলেন চাষিরা। এবার তাদের পাশে দাঁড়িয়েছে হারভেস্টিং এক্সপ্রেস প্রজেক্ট। এতে না কিনেও প্রয়োজনে ব্যবহার করা যাচ্ছে এই মেশিন। প্রতি বছর ধান কাটার সিজনে নতুন হারভেস্টারের চাহিদা বেশি থাকে। এবছর ভর্তুকি না থাকার কারণে আমি কিনতে পারি নাই। এসিআই হারভেস্টিং এক্সপ্রেসের একটি ভালো ব্যবস্থা। এসিআই কোম্পানি থেকে গাড়ি নিয়ে আমি ধান কাটতাম, লাভবান হইতাম। একটা রেন্টাল সার্ভিস করেছে হারভেস্টার, ইয়ানমার হারভেস্টার সার্ভিস এক্সপ্রেস নামে। তার মানে আমরা মানুষজনের কাছে হারভেস্টার
ভাড়া দিচ্ছে। হারভেস্টার টেকনোলজি এসিআই প্রথম বাংলাদেশে নিয়ে আসছে এবং আমরা এটা নিয়ে কন্টিনিউয়াস চেষ্টা করে যাচ্ছি কৃষকের পাশে থাকার জন্য। হারভেস্টারের ভর্তুকিটা কৃষকের জন্য খুবই জরুরি, কিন্তু ভর্তুকি না থাকলেও আমরা কৃষকের পাশে থাকার চেষ্টা করছি হারভেস্টিং সার্ভিস দিয়ে। প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের সেবা দিয়ে যাচ্ছে 100টি হারভেস্টার মেশিন। হাওর এলাকায় বাড়ানো হয়েছে অতিরিক্ত টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ার, স্থাপন করা হয়েছে ইয়ানমার সার্ভিস সেন্টার। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দখলের কারণে অস্তিত্ব সংকটে একটি খাল ভরাট করে ফেলায় কাজে আসেনি দুটি সেতু। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টিতে দেখা দেয় জলাবদ্ধতাও। এতে দুর্ভোগে পড়েন গ্রামবাসী। সমস্যা দেখা দিচ্ছে কৃষিকাজেও। চারপাশে বাড়িঘর, মাঝে দুটি কংক্রিটের সেতু। এই সেতু দুটি না থাকলে বোঝার কোনো উপায় নেই এখানে একসময় খাল ছিল। স্থানীয়রা জানায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বনগঞ্জ এলাকার দক্ষিণে হাওর থেকে শুরু হয়ে গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত খালটির সংযোগ ছিল তিতাস নদীতে। একসময় এই খাল দিয়ে নৌকায় মালামাল পরিবহন হতো। প্রতি বছর আয়োজন হতো নৌকা বাইচের, কিন্তু ক্রমাগত দখলে অস্তিত্ব হারিয়েছে খালটি। ভরাট করে গড়ে উঠেছে বাড়িঘর, আবার কোথাও দখল নিয়ে করা হচ্ছে মাছ চাষ। আগে এদিক দিয়ে একটা খাল ছিল গ্রামের জন্য, এই খালটা এখন বর্তমানে বড় হয়ে গেছে। খালা ছিল ইয়াতে তো দরকার থেকে আখাওড়া যেত, এই কারণে আগে ইয়াদি ছিল, খাল দিয়ে ব্রিজ দেওয়া হয়েছে। এলাকাবাসী জানায় এক যুগ আগে খালের উপর দুটি ব্রিজ নির্মাণ করা হয়, কিন্তু নির্মাণ হয়নি সংযোগ সড়ক। মূলত 2014 সাল থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মদদে শুরু হয় দখল বাণিজ্য। খাল ভরাট করায় বৃষ্টিতে জলাবদ্ধতার পাশাপাশি ব্যাহত হচ্ছে কৃষিকাজ। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটি পুনঃখননের দাবি স্থানীয়দের। এই খাল দিয়ে গ্রামের পানি, বাড়িঘরের পানি নিষ্কাশন হইতো, সরে যেত। এখন তো খাল ভরাট করার কারণে পানি জলাবদ্ধতা হয়ে মানুষের বিরাট সমস্যা। যতগুলো টাঙ্কি আছে, মনে করেন যে বাথরুমের যে ব্যবহার করে পানি, এই পানি এই বাড়ির থেকে ওই বাড়ি যাচ্ছে, ওই বাড়িতে ওই বাড়ি যাচ্ছে, এখানে যাওয়ার মতো কোনো সোর্স নাই। এটা কিন্তু স্কুলের মাঠ, এখানে পানি বন্ধ, পানি হয়ে যায়, মানে জলবদ্ধতা দেখা যায়। বৃষ্টি করে সারছে বড়ই এর লগে লগে তারা ওই বালু টালু ফালাইয়া বাড়ি করে লেছে, এখন ব্রিজ দিয়েছে কানা হইয়া। তবে যারা বাড়িঘর করেছেন তারা দখলের অভিযোগ অস্বীকার করেছেন। আমাদের নিজেদের জায়গায় ব্রিজ পড়ছে আর কি, আমাকে এটা তো কোনো ব্রিজ ছিল সুবিধার জন্য, তখন আমাদের ইয়াতেই ছিল। পশ্চিম সাইডের রাস্তা নাই, পূর্ব সাইডের রাস্তা নাই, যে ব্রিজ সুড়াম করে গাড়ি আসা যাওয়া করবে, কোন দিক দিয়ে কোনো রাস্তা নাই। ওই দিক দিয়ে মালিকানা জায়গা, এই দিক দিয়ে মালিকানা জায়গা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমরা এটার রেকর্ড পর্যালোচনা করব। সর্বশেষ যেই রেকর্ড আছে, রেকর্ড অনুযায়ী আমরা এটার আইনগত ব্যবস্থা নিব। পাশাপাশি এই সংক্রান্ত বিষয়ে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে অবহিত করব, তাদের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। খালটির দৈর্ঘ্যে প্রায় 1.5 কিলোমিটার ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়া। দ্বীপটির 2 লাখ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম সাগরপথ। বৈরী আবহাওয়ায় ডেনিস বা স্পিড বোটে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। মাঝ সমুদ্রে স্পিড বোটে বাচ্চা প্রসবও বেশ সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের দাবি, ফেরি চালু হলে দ্বীপবাসীর ভোগান্তি অনেকটাই কমবে। উত্তাল সমুদ্রের বুকে একখণ্ড সবুজ ভূমি কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপ। চট্টগ্রাম ও ঢাকা থেকে ট্রলারে করে সমুদ্র পাড়ি দিয়ে নিত্যপণ্য আসে দ্বীপটিতে। ট্রলার ডুবে লোকসানের ঘটনাও ঘটছে অহরহ। ট্রলারের পরিবর্তে ফেরিতে এসব পণ্য আনা নেয়া করা হলে ঝুঁকির পাশাপাশি ব্যয়ও কমে আসবে বলে দাবি ব্যবসায়ীদের। 4-5টা কষ্ট দিতে হয়, ওই কষ্টটা তো আমাদের আর যাবে না। লেবার খরচ কম যাবে, তারপর আমাদের সুবিধাটা বেশি হবে। অনেক দুর্ঘটনা, লক্ষ লক্ষ টাকা, কেউ আমাদেরকে একটা গুণানি দেয়। ছোট ছোট যারা লবণ ব্যবসায়ী, তারা লবণ ট্রাকে করে লবণ নিতে পারবে, এদের জন্য একটা সুবিধা হবে। সাগর বেষ্টিত দ্বীপটিতে আয়ের একমাত্র উৎস লবণ উৎপাদন ও মাছ শিকার। ফেরি চালু হলে লবণ ও মাছ রপ্তানিতে সুবিধা সহ যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন হবে বলেও মনে করেন স্থানীয়রা। ঢাকা থেকে আরো অনেক বিনিয়োগকারী এখানে এসে বিনিয়োগ করবে, যারা পর্যটক আসবে তারা আরো অনেক সুযোগ সুবিধা বুক করবে। ভূখণ্ডের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমাদের ফেরি ছাড়া কোনো বিকল্প নেই। দ্বীপটির মালেক শাহ হুজুরের মাজারও বেশ পরিচিত। নিয়মিত যাতায়াত করছে হাজার হাজার অনুসারী। ফেরি সার্ভিসের দাবি উঠছে তাদের পক্ষ থেকেও। বিশেষ করে মালেক শাহ হুজুরের কারণে আগে যদি 100 জন আসতো, এখন আসে 1000। এই যে মানুষের যাওয়া আসার জন্য এখানে ফেরি সার্ভিস, এখন এটা বর্তমানের সময়ের দাবি। ফেরি চলাচল
করার জন্য উপযুক্ত জায়গা হবে, সেখানে যাতে ফেরি চলাচল দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সেই জন্য অনুরোধ করতেছি। সরকার চাইলেই দ্বীপের 2 লাখ বঞ্চিত মানুষের কথা বিবেচনা করলে ফেরি চলাচলের দাবি বাস্তবায়ন করা সম্ভব বলছেন বিশিষ্টজনেরা। পর্যটনের অগ্রাধিকার দিতে হবে, আর এই অগ্রাধিকার যদি বাস্তবায়ন করতে হয়, অগ্রাধিকারটা যদি ঠিক রাখতে হয়, তাহলে ফেরিটা অবশ্যই করতে হবে। জনগণের দাবি এবং তাদের আবেদন কান্না বুঝতে পারেন, বেদনা বুঝতে পারেন, তাহলে এটা খুব সহজে বাস্তবায়ন করা সম্ভব। শহীদুল সুমন, যমুনা নিউজ। বিয়ে পাগল স্বামী বাড়ি থেকে মারপিট করে তাড়িয়ে দেন স্ত্রী সন্তানকে, রাখেননি কোনো খোঁজ খবরও। এর মধ্যে স্ত্রীর গর্ভে ভূমিষ্ঠ হয় আরেক কন্যা সন্তান। চিকিৎসা ব্যয় আর দুধ কিনতে না পারায় 20,000 টাকায় শিশুটি অন্যকে দিয়ে দেন মা। নির্মম নিষ্ঠুর ঘটনাটি সাতক্ষীরার। আশাশুনির আরার কাদাকাটি গ্রামে নানা বাড়ির কুড়ে ঘরে বাস আসমানির। 5 বছর আগে বিয়ে করেন গ্রামেরই শামীম সর্দারকে। আসমানি শামীম দম্পতির বড় কন্যার বয়স 2 বছর। গেল 15 জানুয়ারি জন্ম হয় আরেক কন্যা সন্তানের। পরিবারের অভিযোগ, নবজাতকের জন্য দুধ কিংবা কোনো ঔষধি কিনে দেয়নি সন্তানের বাবা। অভাবের তাড়নায় শিশুটিকে বিক্রি করেন মা। এক জায়গায় থেকে সংসার কিভাবে বাইসাটা ফ্লাইট কিনে যায় না, আসেনি। একটা দুধ কেনার টাকা পর্যন্ত সেই লোক কাছে দেয় নেই। 3 বিয়ের কথা গোপন রেখে আসমানিকে বিয়ে করে মাদকাসক্ত স্বামী। আসমানি জানান, সন্তানকে অন্যের হাতে তুলে দিয়ে পরিশোধ করেন ধার দেনার 20,000 টাকা। লোকের দ্বারা তো সেই চিনতে ওই সেজানো করে নিয়ে আসি, আইনি ওই পরে দিলি তাই ওই ঋণ দেনা শোধ করে। এখন ওই মেয়েটা এখন আপাতত কোলে যেটা আছে এটা নিয়ে ওই সেই চিন্তি খায়, লোকের একটু কাজ কাম করে। এসব অভিযোগের বিষয়ে সম্ভাব্য স্থানে খুঁজেও পাওয়া যায়নি শামীম সর্দারকে। বন্ধ পাওয়া যায় ফোন নম্বরটিও। কোথায় আছে সমস্ত দেশে কল্পতা কাজ করে, কোনে থাকে কোনে কি করে তাই জানি না। টাকার বিনিময়ে দানপত্র মূলে শিশুটি হস্তান্তর হয় 29 জানুয়ারি। এরপর থেকে লালন করছেন আশাশুনির তেঁতুলিয়া গ্রামের কাজল রবিউল দম্পতি। রাফিয়া জান্নাতি নামে বেড়ে উঠছে শিশুটি। 20,000 টাকা দিয়ে স্টামে করি, সই চাকর দিয়ে ভিডিও করি, টাকাগুলো এনেছে, সব কিছুর পরে আমরা নিয়ে আসছি। ডাক্তার কবিরাজ অনেক দেখাইছে, বাচ্চা হচ্ছে না, কিন্তু এখন একটা বাচ্চা পাওয়ার পরে ওরা মনে করতেছে যে আমাদের নিজের বাচ্চার দরকার নেই, বাচ্চা আমাদের সব। স্থানীয় প্রশাসন জানিয়েছে পরিবারের সম্মতিতে দত্তক নিতে পারে যে কেউই। সেক্ষেত্রে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে বৈধভাবে শিশুটি গ্রহণের বিধান রয়েছে। বরাবরে যিনি নিতে চান তিনি একটা আবেদন দিবেন, দেওয়ার পরে উপজেলা নির্বাহী অফিসার সভাপতি আমাদের উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মিটিং হবে, মিটিংয়ে সেখানে উনি মনে করলে দিয়ে দিতে পারেন। যে হাসপাতালের খরচগুলি, সমুদ্র খরচগুলি ওই ব্যক্তি পরিশোধ করে, এবং যেহেতু মহিলা এই সন্তান লালন পালন বা এই খরচ ব্যয় করার মতো তার অবস্থা নাই, সেই হিসেবে ওই সন্তানটাকে আরেকজনকে দত্তক দিয়ে দেয়। জন্মের পরই কি নির্মমতা দেখেছে সেটি হয়তো বুঝতে পারছে না শিশুটি। তবে নিষ্ঠুর এই ঘটনার সাক্ষী আমাদের সমাজ। জন্মদাতা প্রতারক শামীম সর্দারের শাস্তি ও শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত চায় এলাকাবাসী। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভয়াবহ হামলার পর জোরদার করা হয়েছে নিরাপত্তা। রাতভর ব্যাপক তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী। সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে রাতেই দেশের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরাধীদের বিচারের আওতায় আনার ঘোষণা দেন তিনি। রাতে শ্রীনগরে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পর্যটন নগরী পেহলগামে ভয়াবহ হামলা চালায় একদল বন্দুকধারী। পাহাড়ি এলাকা বৈশারণে হঠাৎ এলোপাতাড়ি গুলিতে নিহত হন 26 জন। এদের মধ্যে নৌবাহিনীর ও গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তা রয়েছেন। সংযুক্ত আরব আমিরাত ও নেপালের 2 নাগরিকও রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর রেজিস্ট্যান্স নামের একটি সশস্ত্র গোষ্ঠী। নির্মমতা আর বর্বরতার সব সীমাই যেন পার করে ফেলেছে ইসরায়েল। এবার ধ্বংসস্তূপে আটকা পড়া মানুষকে উদ্ধারে ব্যবহৃত বুলডোজার আর ভারী সরঞ্জামকে নিশানা বানালো ইসরায়েলের বিমান বাহিনী। এই আচরণ কেড়ে নিয়েছে ধ্বংসস্তূপের নিচে জীবিত থাকা অল্প কয়েকটি প্রাণের শেষ আশাটিও।
গাজা উপত্যকায় বিভীষিকার যেন শেষ নেই। দিন রাত বোমা আর মিসাইলের আঘাতে কিছুই প্রায় অবশিষ্ট নেই। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো গাজাবাসীর মৃতদেহ আর আশ্রয়হীন মানুষের হাহাকার। এটুকুও যেন কেড়ে নিতে চায় ইসরায়েল। ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহ উদ্ধার করতে ব্যবহৃত হচ্ছিল কিছু বুলডোজার আর উদ্ধারকারী যান। বিমান হামলায় সেগুলোও গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এই যন্ত্রগুলোর সাহায্যেই ধ্বংসস্তূপ সরিয়ে শহীদদের উদ্ধার করা হতো। ইসরায়েলি বাহিনী এগুলোও ধ্বংস করে দিল। আমাদের উপর এতটা বর্বর নিপীড়ন চালাচ্ছে ওরা। স্থানীয়রা বলছেন, ট্যাঙ্ক, যুদ্ধবিমান আর নৌযান থেকে চালানো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, শরণার্থী শিবির, রাস্তার মতো সকল স্থাপনা। এসব হামলায় কংক্রিটের নিচে কেউ জীবিত থাকলেও তাকে আর উদ্ধারের আশা রইল না। রাস্তায় দালান কোঠার ধ্বংসাবশেষ পড়ে আছে, চলাচলের উপায় বন্ধ। মানুষ এখনো চাপা পড়ে আছে কংক্রিটের নিচে। আমরা যাতে গাজা ছেড়ে চলে যাই তাই এসব করছে ওরা। আমি চোখ হারিয়েছি, তবুও গাজা ছাড়তে চাই না। মার্চের শুরু থেকে গাজার ওপর পূর্ণ অবরোধ জারি করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি ভেঙে 18 মার্চ থেকে আবারও তীব্র হামলা শুরু করে দেশটির সামরিক বাহিনী। সংঘাতে এখন অবধি প্রাণ হারিয়েছেন কমপক্ষে 51,000 ফিলিস্তিনি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।